আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি তরঙ্গের এই চতুর্থ লেকচারে। যারা তিনটা লেকচার এখনও করো নাই তারা অবশ্যই সেই তিনটা লেকচারের ভিডিও দেখে তারপরে এই লেকচারটা দেখতে আসো, তাহলে কিন্তু তোমরা কিছুই বুঝবা না। আমরা আজকে শুরু করব গত ক্লাসে যেখানে শেষ করেছিলাম সেইখান থেকে। আমরা গত ক্লাসে দশা পার্থক্য কী সেই সম্পর্কে জেনেছি। আমরা দেখেছি যে তরঙ্গের ক্ষেত্রে দশা পার্থক্য দুই রকমভাবে বের করা যায় বা দুই রকমের হইতে পারে। একটা হচ্ছে যে একটা নির্দিষ্ট কণার ক্ষেত্রে বিভিন্ন সময়ের দশা পার্থক্য, আর একটা হচ্ছে যে একটা নির্দিষ্ট সময়ে বিভিন্ন কণার দশা পার্থক্য। যখন আমরা একটা কণাকে নির্দিষ্ট করে দিব, অর্থাৎ এক্সকে নির্দিষ্ট করে দেব, তখন তার দশাটা কিসের উপর নির্ভর করবে? টি এর উপরে। তাহলে সময় পরিবর্তিত হওয়ার মাধ্যমে বা টি পরিবর্তিত হওয়ার মাধ্যমে তার দশা পরিবর্তিত হবে। আবার যখন আমরা টিটাকে নির্দিষ্ট করে দিব, তখন আমাদের দশাটা নির্ভর করবে কিসের উপরে? কণার অবস্থানের উপরে, অর্থাৎ এক্সের উপরে। তখন তাহলে কণার অবস্থানের চেঞ্জের ভিত্তিতে দশার পরিবর্তন হবে। আচ্ছা, তাহলে আমরা এটাও দেখেছিলাম যে একটা নির্দিষ্ট কণার ক্ষেত্রে বিভিন্ন সময়ে দশা পার্থক্য, তাহলে একটা নির্দিষ্ট কণার ক্ষেত্রে বিভিন্ন সময়ের দশা পার্থক্য ডেল থিটা ইকুয়ালস টু 2π/t ইন্টু সময়ের পার্থক্য। তাহলে যদি আমাদের একটা সময়ের পার্থক্য দেওয়া থাকে, সেইখান থেকে আমরা দশা পার্থক্য বের করতে পারবো। এটা কার ক্ষেত্রে? একটা নির্দিষ্ট কণার ক্ষেত্রে। আমরা এও দেখেছিলাম যে যদি এই সময়ের পার্থক্যটা টি হয় বা 2t হয় বা 3t হয় বা 4t হয়, অর্থাৎ টি এর পূর্ণ সংখ্যার গুণিতক হয়, তাহলে সমদশা তৈরি হয় বা সেম ফেজ তৈরি হয়। তাহলে সমদশা বা সেম ফেজ হওয়ার শর্ত কি? সময়ের পার্থক্যটা টি এর পূর্ণ সংখ্যার গুণিতক হইতে হবে। আমরা এটাও দেখেছিলাম যে যদি দশা পার্থক্য 2π হয় বা 4π হয় বা 6π হয়, অর্থাৎ পায়ের পূর্ণ জোড় সংখ্যার গুণিতক হয়, তাহলে সমদশা হয়। এখন আমরা দেখব বিপরীত দশা। আচ্ছা, আরেকটা কথা বলে নিই যে সমদশা মানে কি? সমদশা মানে হচ্ছে যে এই দুই অবস্থানে কণার সরণ, বেগ, ত্বরণ সব কিছুই সেম, মানেও এবং দিকেও। অর্থাৎ দুইটা ভিন্ন অবস্থানে যদি কণার, এই ক্ষেত্রে যেহেতু অবস্থান বলতে আমরা বোঝাচ্ছি কি যে ভিন্ন সময়ে আর কি, দুইটা ভিন্ন সময়ে, আর গ্রাফে আর কি ভিন্ন অবস্থানে। আর যদি আমরা এমনিতে বলি তাহলে দুইটা ভিন্ন সময়ে কণার যদি সরণ, বেগ, ত্বরণ মান এক এবং দিকও এক হয়, তাহলে আমরা বলবো তারা সমদশা। আর বিপরীত দশা তাহলে আমরা কি বুঝি? বিপরীত দশা বা অপোজিট ফেজ। বিপরীত দশা বলতে বোঝায় যে সরণের মান সমান কিন্তু দিক বিপরীত। আবার কি? বেগের মান সমান কিন্তু দিক বিপরীত, এবং ত্বরণের মান সমান কিন্তু দিক বিপরীত। তাহলে যদি গ্রাফে দুইটা অবস্থানে, অর্থাৎ দুইটা ভিন্ন ভিন্ন সময়ে, যেহেতু আমরা এখন একটা কণার ভিন্ন ভিন্ন সময়ের দশা নিয়ে আলোচনা করতেছি, সেহেতু গ্রাফের দুইটা ভিন্ন অবস্থানে বা দুইটা ভিন্ন সময়ে যদি কণার সরণের মান সমান হয় কিন্তু দিক বিপরীত, এবং বেগের মান সমান এবং দিক বিপরীত, এবং ত্বরণের মান সমান এবং দিক বিপরীত হয়, তবেই সেটা হবে বিপরীত দশা। ঠিক আছে, সবাই বুঝতে পারছো যে বিপরীত দশা হইতে হলে কী হইতে হবে? সরণের মান সমান কিন্তু দিক বিপরীত, এবং বেগের মান সমান এবং দিক বিপরীত, এবং ত্বরণের মান সমান এবং দিক বিপরীত। এই তিনটা শর্তই ফুলফিল করতে হবে, তাহলেই সেটা হবে বিপরীত দশা।
আচ্ছা, তাহলে আসো আমরা একটু দেখার চেষ্টা করি। দেখো, এ বিন্দু আর সি বিন্দুকে আমরা একটু তুলনা করি। দেখো তো, এ বিন্দুতে সরণের মান তো 0, তাহলে এখানে দিকের কোনো প্রশ্ন নাই। এই বিন্দুতে ত্বরণের মান এ বিন্দুতে সরণের মান কত? 0। ত্বরণের মানও কত? 0। আর বেগের মান কত? ম্যাক্সিমাম বেগ বা ভি ম্যাক্স বা সর্বোচ্চ বেগ। তাহলে এই বিন্দুতে ম্যাক্সিমাম বেগ, কিন্তু এই ক্ষেত্রে বেগের দিকটা কোন দিকে? উপরের দিকে, তার মানে বেগের দিক উপরে। আর সি বিন্দুতে দেখো, সি বিন্দুতে সরণের মান 0, ত্বরণের মান 0, আর বেগের মান কি? ভি ম্যাক্সিমাম। কিন্তু এইখানে দেখো তো কণাটা নিচে নামতেছে, তার মানে এখানে বেগের দিকটা কোন দিকে? নিচের দিকে। এইটা তো 0 0, এটাও 0 0, অর্থাৎ এখানে আর দিকের বিষয়টা আসবে না। এখানে তাহলে শুধুমাত্র বেগ আসবে। বেগের মান কি? সমান, এবং বেগের দিক কি? পরস্পর বিপরীত। তাহলে এ আর সি বিন্দু পরস্পর কেমন দশা? বিপরীত দশা। এখন আমরা দেখি, তাহলে এ বিন্দু আর সি বিন্দু বিপরীত দশা। একইভাবে এ বিন্দু আর হচ্ছে জি বিন্দু, এটাও কি বিপরীত দশা? ঠিক আছে। দেখো, এ বিন্দু আর ই বিন্দু কিন্তু বিপরীত দশা না, আমরা কিন্তু এর আগে দেখে আসছি। এই এ বিন্দু আর ই বিন্দু কিন্তু সমদশা, কিন্তু এ বিন্দু আর সি বিন্দু বিপরীত দশা, এ বিন্দু আর জি বিন্দু বিপরীত দশা। আবার বি বিন্দু আর ডি বিন্দু দেখো তো, বি বিন্দুর ক্ষেত্রে এই ক্ষেত্রে সরণ হচ্ছে এ বা প্লাস এ, আর এই ক্ষেত্রে বেগ ভি হচ্ছে 0। এই ক্ষেত্রে ত্বরণ এ হচ্ছে সর্বোচ্চ ত্বরণ বা এ ম্যাক্সিমাম। এক্ষেত্রে ত্বরণ, বস্তু যেহেতু উপরে অবস্থান করতেছে সেহেতু ত্বরণটা কোন দিকে? নিচের দিকে। ডি বিন্দুতে এখন আমরা দেখি, ডি বিন্দুতে সরণ হচ্ছে -এ, বেগ হচ্ছে 0, ত্বরণ হচ্ছে সর্বোচ্চ বা এ ম্যাক্সিমাম। তাহলে কিন্তু এই ক্ষেত্রে দেখো, বস্তুটা যেহেতু নিচে আসছে সেহেতু ত্বরণের দিক হবে উপরের দিকে। তাহলে দেখো, সরণের মান সমান কিন্তু দিক বিপরীত, ত্বরণের মান সমান কিন্তু দিক বিপরীত, আর বেগের মান তো 0, সুতরাং এই ক্ষেত্রে দিকের প্রশ্ন আসবে না। তাহলে বি বিন্দু আর ডি বিন্দু কি ধরনের দশায় আছে? বিপরীত দশায় আছে। ঠিক আছে। একইভাবে দেখো, বি বিন্দু আর এফ বিন্দু কি ধরনের দশা? বি বিন্দু আর এফ বিন্দু কিন্তু সমদশা। কারণ দেখো তো, বি বিন্দু হচ্ছে, বস্তু যখন বি বিন্দুতে অবস্থান করতেছে তখন সময় হচ্ছে t/4, আর যখন এফ বিন্দুতে অবস্থান করতেছে তখন সময় হচ্ছে 5t/4। এই সময়ের পার্থক্যটা কত? 5t/4 - t/4, তাহলে আসবে t। তাহলে সময়ের পার্থক্য যদি t হয়, তাহলে তাতে দশা পার্থক্য কত হবে? দশা পার্থক্য, সময়ের পার্থক্য যদি t হয় তাহলে দশা পার্থক্য কত হবে? 2π। অর্থাৎ বস্তু দুইটা বি বিন্দুতে আর এফ বিন্দুতে, অর্থাৎ বস্তু দুইটা না, যে বস্তুটা বি বিন্দুতে এবং এফ বিন্দুতে সমদশায় আছে। তাহলে বি বিন্দু আর ডি বিন্দু বিপরীত দশা। একইভাবে বি বিন্দু আর এইচ বিন্দু বিপরীত দশা। তাহলে দেখো তো কত দূরত্ব, কত সময় পর পর বিপরীত দশা আসতেছে। প্রথমটা থেকে দ্বিতীয়টার, এইটা থেকে এইটা কত সময়? t/2। তাহলে এ বিন্দু আর সি বিন্দুর দশা পার্থক্য কত? এ বিন্দু আর সি বিন্দুর
ক্ষেত্রে সময়ের পার্থক্য হচ্ছে এ বিন্দু আর সি বিন্দুতে বস্তুর অবস্থানের ক্ষেত্রে সময়ের পার্থক্য হচ্ছে t/2, আর এ বিন্দু আর জি বিন্দুতে বস্তুর অবস্থানের ক্ষেত্রে সময়ের পার্থক্য কী হবে দেখো তো, 3t/2 মাইনাস এখানে তো t0, তাহলে 3t/2। তাহলে এ বিন্দু আর জি বিন্দুতে বস্তুর অবস্থানের ক্ষেত্রে সময়ের পার্থক্য হচ্ছে 3t/2। তাহলে দেখো তো এই দুইটা মধ্যে পার্থক্য কি, দেখো t/2 এর 1t/2 3, একইভাবে দেখবা যে যখন 5t/2 7t/2 যদি সময়ের পার্থক্য হয় তাহলে বস্তু কেমন দশায় থাকবে, বিপরীত দশায় থাকবে। একটা নির্দিষ্ট বস্তুর ক্ষেত্রে যদি সময়ের পার্থক্য t/2 এর পূর্ণ বেজোড় সংখ্যার গুণিতক হয় তাহলে সেটা হবে বিপরীত দশা। দেখো যদি জোড় সংখ্যা গুণিতক হইতো t/2 আর সাথে 2 গুণ আছে তাহলে কী হয়ে যেত, 2 কাটাকাটি গিয়ে 2 হয়ে যেত, টি হয়ে যেত, তাহলে টি তো আসলে সমদশা। তাহলে কি হবে, t/2 এর বেজোড় সংখ্যার গুণিতক। এটা হচ্ছে যে একটা নির্দিষ্ট বস্তুর ভিন্ন ভিন্ন সময়ে কখন কখন সমদশা হবে, কখন কখন বিপরীত দশা হবে। যদি সময়ের পার্থক্যটা টি এর পূর্ণ সংখ্যার গুণিতক হয় তাহলে সেটা হবে সমদশা, আর যদি t/2 এর পূর্ণ বেজোড় সংখ্যার গুণিতক হয় তবে সেটা হবে বিপরীত দশা। আচ্ছা, এখন আমরা আরেকটা জিনিস দেখি যে t/2 যদি সময়ের পার্থক্য হয় তাহলে দশা পার্থক্য কত। দেখো তো সময়ের পার্থক্য যদি t/2 হয় তাহলে দশা পার্থক্য হচ্ছে পাই। আবার সময়ের পার্থক্য যদি 3t/2 হয়, 3t/2 তাহলে দশা পার্থক্য কত, 3 পাই। সময়ের পার্থক্য যদি 5t/2 হয় তাহলে দশা পার্থক্য কত, 5 পাই। সময়ের পার্থক্য যদি 7t/2 হয় তাহলে দশা পার্থক্য কত, 7 পাই। তাহলে যদি একটা নির্দিষ্ট কণার ক্ষেত্রে দশা পার্থক্য পাই হয় বা 3 পাই হয় বা 5 পাই হয় বা 7 পাই হয়, অর্থাৎ পাইয়ের পূর্ণ বেজোড় সংখ্যার গুণিতক হয়, তাহলে আমরা বলবো যে বস্তুটা বিপরীত দশায় আছে। আমরা এটাও দেখেছিলাম যে অগ্রগামী তরঙ্গের ক্ষেত্রে যদি সময় নির্দিষ্ট থাকে তাহলে দশা পার্থক্য নির্ভর করে কণা দুইটার অবস্থানের পার্থক্যের উপরে, কারণ এই ক্ষেত্রে কণা নির্দিষ্ট নয়, তার মানে এই ক্ষেত্রে অনেকগুলো কণা আছে কিন্তু সময়টা কি নির্দিষ্ট। এটা আমরা কীভাবে পেতে পারি, ধরো একটা অগ্রগামী তরঙ্গ চলতেছে, তুমি একটা ছবি তুললা, তাহলে ওই ছবির ভিতরে টাইমটা তো নির্দিষ্ট হয়ে গেল, কিন্তু বিভিন্ন যে কণার অবস্থান তা তো নির্দিষ্ট না, অর্থাৎ এক্সটা এই ক্ষেত্রে চলক। তাহলে এক্সের ভিন্নতার কারণে দশার ভিন্নতা আসবে। এই ক্ষেত্রে আমরা দশা পার্থক্য এই কণার অবস্থানের পার্থক্যের ভিত্তিতে বের করব। সেইখান থেকে আমরা দেখছিলাম যে কণার দশা পার্থক্য অর্থাৎ দুইটা ভিন্ন কণার দশা পার্থক্য সমান 2π/λ ইন্টু কণা দুইটার অবস্থানের মধ্যবর্তী পার্থক্য বা কণা দুইটার মধ্যবর্তী দূরত্ব। আমরা এটাও দেখছিলাম যে কণা দুইটার অবস্থানের পার্থক্য বা ΔX যদি λ, 2λ, 3λ অর্থাৎ ল্যামডার পূর্ণ সংখ্যার গুণিতক হয় তখন তাদের সমদশা তৈরি হয়, অর্থাৎ কণা দুইটা তখন সমদশায় আছে সেটা বলা যায়। অথবা আমরা দেখছিলাম যদি দশা পার্থক্য হয় 2 পাই বা 4 পাই বা 6 পাই বা 8 পাই, অর্থাৎ দশা পার্থক্য যদি পাইয়ের পূর্ণ জোড় সংখ্যার গুণিতক হয় তবে কণা দুইটা সমদশায় আছে সেটা বলা যায়। দেখো আমরা যখন দেখছিলাম যে একটা নির্দিষ্ট কণার ক্ষেত্রে বিভিন্ন সময়ের দশা পার্থক্য সেটা কিসের উপরে নির্ভর করতো, সময়ের উপরে। সেই ক্ষেত্রে আমাদের আসছিল টি অর্থাৎ পর্যায়কাল। আর এখন যখন সময়টা ধ্রুবক তখন আমাদের দশা পার্থক্য নির্ভর করতেছে কণা দুইটার মধ্যবর্তী দূরত্বের উপর। তার মানে এখানে কি আসবে, তরঙ্গ দৈর্ঘ্য বা ল্যামডা। মনে করার চেষ্টা করো, ওইখানে আমরা দেখছি যে যদি সময়ের পার্থক্য টি এর পূর্ণ সংখ্যার গুণিতক হয়
অর্থাৎ টি, 2t, 3t, 4t ইত্যাদি হয়, তাহলে কিন্তু সমদশা তৈরি হইতো। তাহলে এই ক্ষেত্রে যদি কণা দুইটার অবস্থানের পার্থক্য ল্যামডা, 2 ল্যামডা, 3 ল্যামডা, 4 ল্যামডা অর্থাৎ ল্যামডার পূর্ণ সংখ্যা গুণিতক হয়, তাহলে সমদশা হবে। আবার ওই ক্ষেত্রেও ছিল, এই ক্ষেত্রেও আছে, যদি দশা পার্থক্য পাইয়ের পূর্ণ জোড় সংখ্যা গুণিতক হয়, অর্থাৎ 2 পাই, 4 পাই, 6 পাই, 8 পাই ইত্যাদি হয়, তাহলে সেটা সমদশা হবে। আচ্ছা, তোমরা একটু মনে করার চেষ্টা করো যে একটু আগে আমরা দেখলাম যে বিপরীত দশা, ঠিক আছে? আমরা দেখলাম যে একটা নির্দিষ্ট কণার ক্ষেত্রে বিভিন্ন সময় বিপরীত দশা, সেটা কেমন আসলো? t/2 এর পূর্ণ বেজোড় সংখ্যার গুণিতক, t/2 এর পূর্ণ বেজোড় সংখ্যার গুণিতক। সেইখান থেকে তোমরা কিন্তু আন্দাজ করতে পারো এই ক্ষেত্রে বিপরীত দশা কখন আসতে পারে, λ/2 এর পূর্ণ বেজোড় সংখ্যার গুণিতক। আর দশা পার্থক্য কত হইলে বিপরীত দশা হবে? এই ক্ষেত্রে দশা পার্থক্য যদি পাই, তারপরে 3 পাই, 5 পাই অর্থাৎ পাইয়ের পূর্ণ বেজোড় সংখ্যার গুণিতক হয়, তাহলে বিপরীত দশা আসবে। আচ্ছা, সেটা আমরা একটু ম্যাথমেটিক্যালি দেখি। দেখো, এই ক্ষেত্রে কিন্তু এ বিন্দু আর সি বিন্দু বিপরীত দশা আছে, আবার এ বিন্দু আর জি বিন্দু বিপরীত দশা আছে। এক্ষেত্রে আমি আর লিখতেছি না। দেখো তাহলে, এ বিন্দুর ক্ষেত্রে বস্তু সরণ শূন্য, সি বিন্দুর ক্ষেত্রে বস্তু সরণ শূন্য, এ বিন্দুর ক্ষেত্রে বস্তু ত্বরণ শূন্য, সি বিন্দুর ক্ষেত্রে বস্তুর ত্বরণ শূন্য। এই বিন্দুতে যে বস্তুটা আছে সে হচ্ছে ম্যাক্সিমাম ভেলোসিটিতে আছে, কিন্তু সে কোন দিকে যাচ্ছে? সে কিন্তু নিচের দিকে যাচ্ছে। আচ্ছা, এই সম্পর্কে দেখো, তরঙ্গের ক্ষেত্রে ওয়াই বনাম এক্স গ্রাফ থেকে কিভাবে বেগের দিক নির্ণয় করতে হয় সেই সম্পর্কে আরেকটা লেকচার আসবে, সেটা দেখলে তোমরা সেটা ভালোভাবে বুঝতে পারবা। তাহলে এই বিন্দুটা বস্তু যাচ্ছে নিচের দিকে, আর সি বিন্দুটা বস্তু যাচ্ছে উপরের দিকে। তার মানে তাদের বেগের দিকটা পরস্পরের বিপরীত। আমি আবারও বলতেছি, কেন নিচের দিকে যাচ্ছে এটা তোমাদের কাছে কনফিউশন লাগতে পারে। এই বিষয়ে একটা ভিডিও আসবে, কিভাবে তুমি এক্স বনাম ওয়াই অর্থাৎ কণার অবস্থান বনাম সরণের গ্রাফ থেকে বস্তুর বেগ কোন দিকে সেটা নির্ণয় করবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো, এ বিন্দু আর সি বিন্দু তাহলে বিপরীত দশা। তাহলে এদের মধ্যবর্তী দূরত্ব কত, বা ডেল্টা এক্স। তাহলে এ এবং সি এর মধ্যে ডেল্টা এক্স বা মধ্যবর্তী দূরত্ব হচ্ছে λ/2। আবার এ বিন্দু আর জি বিন্দু একইভাবে বিপরীত দশায়। তাহলে এ বিন্দু আর জি বিন্দুর মধ্যবর্তী দূরত্বের পার্থক্য ডেল্টা এক্স। আচ্ছা, এখানে আমি একটু ভুল লিখছি, এটা হবে 3λ/2, ঠিক আছে? তাহলে এটা হবে 3λ/2। এটা হচ্ছে এ বিন্দু এবং জি বিন্দুর মধ্যবর্তী অবস্থানের পার্থক্য। একইভাবে যদি অবস্থানের পার্থক্যটা হয় 5λ/2, 7λ/2, তাহলে দশা পার্থক্য, তাহলে দশা হবে, কণা দুইটার দশা হবে বিপরীত দশা। তাহলে আমরা দেখলাম যে যদি দুইটা কণার মধ্যবর্তী অবস্থানের পার্থক্য λ/2 এর বেজোড় সংখ্যার গুণিতক হয়, তাহলে সেটা হবে বিপরীত দশা। আচ্ছা, আবার দেখো, যদি এইখানে অবস্থানের পার্থক্য λ/2 হয়, তাহলে দশা পার্থক্য কত হবে? পাই। অবস্থানের পার্থক্য 3λ/2 বসাইলে অবস্থানের এই দশা পার্থক্য আসবে 3 পাই। দশা পার্থক্য অবস্থানের পার্থক্য 5λ/2 বসালে দশা পার্থক্য আসবে 5 পাই। অবস্থানের পার্থক্য 7λ/2 বসালে দশা পার্থক্য আসবে 7 পাই। অর্থাৎ বিপরীত দশার ক্ষেত্রে দশা পার্থক্য আসতেছে, দেখো, পাই, 3 পাই, 5 পাই, 7 পাই, অর্থাৎ পাইয়ের বেজোড় সংখ্যার গুণিতক। তাহলে আমরা কি কনক্লুশনে আসতে পারলাম? আমরা দেখলাম যে যদি একটা অগ্রগামী তরঙ্গের ক্ষেত্রে একটা নির্দিষ্ট সময়ের দশা পার্থক্য হচ্ছে
ডেল থিটা ইকুয়ালস টু 2π/λ ইন্টু ডেল এক্স। যদি ডেল এক্সটা ল্যামডা এর পূর্ণ সংখ্যার গুণিতক হয় তাহলে বস্তু দুইটা সমদশায় থাকবে, অথবা যদি দুইটা বস্তুর মধ্যবর্তী দশা পার্থক্য পায়ের পূর্ণ জোড় সংখ্যার গুণিতক হয় তাহলে বস্তু দুইটা সমদশায় থাকবে। আর যদি বস্তু দুইটার অবস্থানের পার্থক্য বা ডেল এক্স π/2 এর বেজোড় সংখ্যক গুণিতক হয় তাহলে বিপরীত দশায় থাকবে, অথবা যদি দশা পার্থক্য পায়ের বেজোড় সংখ্যার গুণিতক হয় তাহলে বিপরীত দশায় থাকবে। ঠিক আছে, তাহলে দশা পার্থক্য আশা করি সবাই বুঝতে পারছো, সমদশা এবং বিপরীত দশা খুব ভালোভাবে বুঝতে পারছো। সবাইকে ধন্যবাদ।